রোলিং। হাইকোর্টের অনুমতি নিয়েই তৃণমূল কংগ্রেসের যুবরা একটা মিছিল বের করে পরশুদিন। সেখানে দেখা যায় বিজেপির কিছু গুন্ডা বাহিনী এসে হঠাৎ করে আক্রমণ শুরু করে তৃণমূলের যুবদের ওপর। এমনকি শোনা যায় যে কালীঘাটেতেও ডিজে বাজানো হচ্ছিল। কি হয়েছিল এক্স্যাক্টলি সেদিন সারা দিন, কি ঘটনাটা ঘটেছিল একটু যদি বলেন হ্যাঁ, বিস্তারিতভাবে। দেখুন সেই দিনকে আমাদের যেটা প্ল্যান ছিল যে আমরা একটা মিছিল নিয়ে যাব, সেটা বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় অবধি। সেখানে আমাদের একটা মিছিল হওয়ার কথা, একটা শান্তিপূর্ণ মিছিল, এবং সেটার জন্য কোর্ট আমাদের পারমিশন দিয়েছে, কিন্তু কোর্টও কিছু রেস্ট্রিকশন করেছিল যে 1000 জনের বেশি যাবে না, আমরা কোনো লাউড স্পিকার বাজাতে পারবো না, কোনো মাইক ইউজ করতে পারবো না। আমরা প্রত্যেকটা জিনিস মেনেই নিয়েছিলাম। তা আমরা একদম শান্তিপূর্ণভাবে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু প্রথমেই বালিগঞ্জ ফাঁড়িতেই তারা বেশ কিছু তাদের মহিলা মোর্চার কর্মী অথবা জাস্ট এমনি পয়সা দিয়ে ভাড়াটে কাউকে তারা এনে দাঁড় করিয়েছে। সেখান থেকে তারা কিন্তু প্রভোকেশন স্টার্ট করে। সেখানে পুলিশ উপস্থিত ছিল। আমরা যথেষ্ট মানে ঠিকঠাকভাবেই, আমি মোটামুটি 2:36-এ আমি বালিগঞ্জ ফাঁড়িতে পৌঁছাই, এবং সেখানে সেই মুহূর্তে আমি পলিটিক্যালি সিনিয়র মোস্ট পজিশনে ছিলাম। তো আমার সাথে 15-20 জনকে সেই সময় পেলাম। আমি তাদের নিয়ে হাঁটা লাগাই, এবং সেটা আমরা এগিয়ে যাচ্ছিলাম, অনেকটাই যাচ্ছি। মাঝখানে হঠাৎ দেখছি যে আমাদের অনারেবল এমপি প্রফেসর সৌগত রয়, তার গাড়ি লক্ষ্য করে তারা ফার্স্ট হামলা করে, এবং তারপরে আমরা যখন এগিয়ে যাচ্ছি, আমার হাতে একটা প্রতীকী একটা প্রপ, একটা পুতুল যার মুখটা ঢাকা, আমরা সেটাকে নিয়ে যাচ্ছিলাম। বারুইপুরের যে মানে দুর্ভাগ্যজনক যে ঘটনাটা ঘটেছে, যে নৃশংস ঘটনা ঘটেছে, তার যে ভিকটিম অপরাজিতা, তাকে রিপ্রেজেন্ট করে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, এবং আমরা বলছিলাম উই ওয়ান্ট জাস্টিস। সেটাই আমাদের মূল দাবি ছিল। আমরা কিন্তু এখানে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করতে আসিনি। কিন্তু বিজেপির কর্মীরা সর্বক্ষণ আমাদের দিকে চোর চোর স্লোগান, তারপরে আমার মিডিয়া যখন আমাদের কভার করার চেষ্টা করছে, মিডিয়াকে রোখার চেষ্টা, আমাদের আটকানোর চেষ্টা, আমাদের মুভমেন্টকে রেস্ট্রিক্ট করার চেষ্টা, সেটা কন্টিনিউয়াসলি তারা করে যাচ্ছিল। বাট আমরা এগিয়ে যাচ্ছিলাম, বিকজ আমরা বুঝতে পারছিলাম ওরা আমাদের প্রভোক করার চেষ্টা করবে, বাট উই ওয়ার নট বাজিং। আমরা জাস্ট হেঁটে যাচ্ছিলাম, আমরা বলছিলাম উই ওয়ান্ট জাস্টিস ফর বারুইপুর। তো সেই জায়গাতে তারপরেই তারা শুরু করে আমাদের মারধর। আমার গলায় স্কার্ফ ছিল, সেটা ধরে টানা হেঁচড়া, আমাকে স্ট্র্যাঙ্গুলেট করার চেষ্টা। আমার হাত থেকে সেই যেই প্রতীকী প্রপ, সেই জিনিসটাকে তারা ফেলে দেয়, ঠিক এরকমভাবে তুলে ফেলে দেয়। এখান থেকে অ্যাকচুয়ালি বোঝা যায় যে বিজেপি বা তাদের কর্মী সমর্থকদের মহিলাদের প্রতি যে কি সম্মান আছে। মানে আমি তো ওটা হাতে যখন নিয়েছিলাম মনে হচ্ছিল একটা ছোট্ট পুতুল, কিন্তু বিশ্বাস করুন, যখন সেটাকে আমি আমি যেটা ভেবে আমি নিয়ে যাচ্ছিলাম, তার আমি মন থেকে আমি সেই মেয়েটি যে আমাদের ছেড়ে চলে গেছে, তার জাস্টিসের জন্যই কিন্তু আমি হাঁটছিলাম। সেই সময় আমার মনে হচ্ছিল জিনিসটা কত ভারী, কিন্তু বিজেপির লোকেরা এক টান মেরে পুরো জিনিসটা আকাশে ছুঁড়ে ফেললো। তারপরে দেখলাম আস্তে আস্তে ডিম বৃষ্টি শুরু হলো, আমাকে লক্ষ্য করে ডিম মারা হলো, আমার গলায় আমার জামা ধরে টানা হলো, আমার বাটনস ছিঁড়ে গেল, আমার চশমা ফেলে দেওয়া হলো। চশমাটা তারপর থেকে আর পরিনি, আমি চশমাটা কোনো মতে পুড়িয়ে আমার পকেটে রেখে আমি এগিয়ে যাচ্ছিলাম। সেখানে আমার ওপরে বারবার অ্যাটাক। পুলিশ আমাকে প্রথমবার বাঁচালো, তারপর আবার যেই ডিম বৃষ্টি শুরু হলো, পুলিশ সেখান থেকে পালিয়ে গেল। মিডিয়া এসে ধরলো, মিডিয়ার সামনে থেকে মিডিয়ার মাইক টাইক ছিনিয়ে আমাকে টেনে হিঁচড়ে কোনোভাবে আমার জামাটা তারা মানে ছিঁড়ে দিয়ে আমাকে মাটিতে ফেলে দিলে আমি সেই মুহূর্তে সেখানে লিঞ্চড হয়ে যেতাম। আই উড হ্যাভ বিন হ্যাক টু ডেথ। সেই জায়গাতে আমাকে তখন বাঁচানোর জন্য সেরকম কেউই ছিল না। মিডিয়ার কিছু মানে ডিজিটাল মিডিয়ার কিছু আমার জার্নালিস্ট, তারা সেখানে আমাকে বাঁচানোর চেষ্টা করেছে। তারা রিকোয়েস্ট করেছে সেই গুন্ডাদের যে ওনাকে ছেড়ে দাও, ওনাকে ছেড়ে দাও, উনি ভদ্র মানুষ, ছেড়ে দাও। আর আমার পার্টির কিছু সহকর্মীরা তারা এসে আমাকে সেখান থেকে টেনে কোনো রকমের, সেই জায়গাতে পুলিশ কোনো হেল্প করলো না। পুলিশ পুরো নির্বাক দর্শক হয়ে, হ্যাঁ, মিউট স্পেকটেটার্স হয়ে তারা দাঁড়িয়েছিলেন। তাদের কাজ ছিল আমাদের র্যালিটাকে প্রোটেকশন দেওয়া। এবং এই ডিম বৃষ্টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই হাইকোর্ট থেকে কিন্তু ডাইরেকশন দেওয়া আছে স্বয়ং ডিজিপি অফ দ্য স্টেটকে। ডিজিপিকে বলা আছে কোথাও যেন এরকম না হয়, প্রত্যেকটা পুলিশ স্টেশনকে আপনারা ইনফর্ম করুন, এরকম হলেই সেখানে যেন অ্যাকশন হয়। পুলিশ কিচ্ছু করলো না। কোনোভাবে এই বিজেপি যে গুন্ডা বাহিনী যারা এসেছিল তাদেরকে ছত্রভঙ্গ করার কোনো রকমের প্রচেষ্টা এই করেনি। প্রোটেকশনটা আপনারা পেলেন না কেন পুলিশদের কাছ থেকে? পুলিশ তো এখন পুরো বিজেপির হয়ে কাজ করছে। পুলিশ প্রশাসন নাথিং, কিচ্ছু আমাদের মানে তারা আমাদের ডেমোক্রেটিক রাইটস প্রোটেক্ট করার সেইটুকু পর্যন্ত তারা করছে না। আমার
15 বছর আমি রাজনীতি আমি দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় এসছে, মোটামুটি তখন থেকে আমি রাজনীতি ফলো করছি। 21 সাল থেকে সক্রিয় দলের কর্মী। আমি কোনোদিনও এই জিনিস আমি দেখিনি, এই জিনিস আমি হতে কখনো দেখিনি, বাংলায় দেখিনি বা বাইরে কোথাও। দেখুন, কোথাও রাইট ফাইট লাগলো সেটা আলাদা ব্যাপার, সেখানে তো আর আমরা যাইনি। আর আমরা কী জন্য গেছি? আমরা ভদ্রবাড়ির ছেলে, আমরা রাস্তায় নেমেছি জাস্টিসের জন্য। আপনি চিন্তা করতে পারেন, যখন অভয়া যখন মারা গেছিল, অভয়ার ওপরেও যখন এই নৃশংস ঘটনা ঘটেছিল, তখন তো লোকে উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় নেমেছিল, আমরাও নেমেছিলাম, অ্যাকচুয়ালি সবাই নেমেছিল। যখন এই ধরনের একটা ঘটনা ঘটে, সেটা সমাজকে নাড়িয়ে দেয়, সেই তাড়না থেকে আমরা নেমেছিলাম। বা আগের দিনও যখন মানে অপরাজিতার জাস্টিসের জন্য আমরা তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব আইটির যেই মিছিলটা, সেটা যখন আমরা পারমিশন পেলাম, মানে উইদিন আওয়ার্স আমরা এসেছিলাম। কোনো মানে আগে থেকে কোনো নাথিং ওয়াজ প্রিপেয়ার্ড। তার আগের দিন জাস্ট পারমিশনটা পেয়েছি, যেই মুহূর্তে পেয়েছি বিকেলে জানলাম, পরের দিন মানে দুপুরবেলা আমরা গিয়েছিলাম। সেই সময় এই 3:30 নাগাদ এই যে তাণ্ডব হলো, এবং সেটা সর্বসমক্ষে হয়েছে, মিডিয়াতে ক্যাপচার। এখনো অবধি আমার জানা নেই পুলিশ কি অ্যাকশন তাদের বিরুদ্ধে নিয়েছে। দেখা গেছে যে ওখানে অনেক মহিলাদেরকেও হেনস্থা করা হচ্ছিল। ইভেন উপাসনা চৌধুরী, তিনি বাইকে ছিলেন, তাকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছিল। তিনি তার বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করে জয় বাংলা বলেছেন। Right. সেখানে গিয়ে দেখা গেছে তার পিছনে একজন ছেলে ছিল, তাকে টেনে হিচড়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এমনকি উপাসনা চৌধুরীকেও টেনে হিচড়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কি বলবেন এটা নিয়ে? দেখুন, যে নারী নিরাপত্তাটা তাহলে কোথায় রইল? একজন আমি মহিলার গায়ে হাত দেওয়া হচ্ছে, আমি অশ্রাব্য তো বলছি, গালিগালাজ করা মানে হচ্ছে। উপাসনাকে যেরকম ভাবে আগের দিন মারা হয়েছে, শুধু উপাসনা না, আরো কয়েকজন, হুম। দেবারতী, বৈশালীদি, প্রিয়াঙ্কাদি তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী, সেও যখন হাঁটছিল, সে হাঁটছিল, তার পা থেকে তার চটিটা ছিঁড়ে নেওয়া হয়েছে, তার পা থেকে চটিটা কেড়ে নিয়ে তার পায়ে বুটে করে মারা হয়েছে। তার পাটা মানে মানে কি পরিমাণ যে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমি জানি। উপাসনা একটা বাইকে ছিল, ওর পেছনে সুমিত দে বলে, সে প্রাক্তন আপনাদের মতনই, সে একজন মিডিয়া পার্সন, সুমিত দেকে পুরো ফেলে দিয়ে ওকে পুরো লিঞ্চি করা হয়েছে। মানে ও ও বেঁচে আছে, এটা ভগবানের অশেষ কৃপা, সেই জন্য ও বেঁচে আছে। আপনারা সবাই নিশ্চয়ই সেই ভিডিও দেখেছেন কীরকমভাবে সুমিতকে মারা হয়েছে। আর উপাসনার চশমা ভেঙে দেওয়া হয়েছে, উপাসনাকে ফেলে মারা হয়েছে। এরা তো তবু ধরুন, আমি যেই নামগুলো জানি, সেখানে তো এমন অনেক কর্মী ছিলেন যাদের নাম আমরা জানি না। একজনের মানে এরা তো চোর ছ্যাঁচোর, মানে কি বলবো এদেরকে। একজনের গলা থেকে সোনার চেন নিয়ে চলে গেছে। তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের, তাদের প্রতি সম্মান রেখে বলছি, তাদেরকে বিজেপি টাকা দিয়ে সেখানে নিয়ে এসেছিল, তারা মহিলাদের ওপর অ্যাটাক করেছে। এবং মানে এরকম দেখা গেছে কিছু মহিলার অন্তর্বাস দেখা যাচ্ছে, এই রকম মানে এতটা লেভেল অফ মোলেস্টেশন অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট তাদের সাথে হয়েছে। আমার তো প্রায় কিছুই হয়নি। আমি সেখানে, সবাই দেখেছে মানে আমাকে কিভাবে অ্যাটাক করা হয়েছিল, বাট আমি সেখান থেকে বেঁচে বেরিয়ে গেছি। কিন্তু যারা প্রকৃতপক্ষে প্রায় 40 জন এসএসকেএম ট্রমা সেন্টারে গেছে, তাদেরকে একটা করে প্যারাসিটামল দিয়ে বলছে বাড়ি চলে যান। এইটা হচ্ছে আমাদের আজকের প্রশাসন। ঠিক আছে, বাঙালি কি এই পরিবর্তনের জন্য ভোট দিয়েছিল? আমরা কি দাবি করতে গেছি? আর আমাদের বিরুদ্ধে, যদি কারোর বিরুদ্ধে আমি বুঝতাম যে কেউ একজন ক্রিমিনাল, তার উপরে মানুষের জনরোষ, যেটা এতদিন জনরোষ বলছিল, আজকেও দেখছি ফেসবুকে লিখছে লোকালস অ্যাট্যাক্ট। টুইটার খুললে আপনি দেখবেন বলছে যে লোকালস অ্যাটাক নীলাঞ্জন দাস। লোকালস আমাকে ওখানে মানে কজন চিনবে আমাকে ওখানে? তারা আমার উপর কেন অ্যাটাক করবে, কিসের জন্য? আমার উপর জীবনে একটা এফআইআর লজড আছে আমাকে। এবং বিজেপির লোকেরা, আমি তো বলবো যে বিজেপি, তাদের দেখা উচিত, যারা এই কথাগুলো লিখছে, তাদের মুখপাত্ররা আমাকে ফোন করে বলছে ভাই ভালো আছিস তো, ঠিক আছিস তো। এই হচ্ছে অবস্থা। কারণ যারা আমাকে চেনে, তারা আমার ক্যারেক্টার, আমার চাল চরিত্র সম্বন্ধে জানে। কিন্তু এই যেই যারা গুন্ডা, মাওয়ালি, লাফাঙ্গা, তারা তো আর আমাদের চেনে না, তারা তো নির্বিচারে সবার উপরে অ্যাটাক করে গেছে, মহিলা পুরুষ কিছু বিচার না করে। সেই রকমভাবে এটা বললাম তো, আগের দিন যেটা হয়েছে, আমি জানি না, মানে তৃণমূল আমলে তো মানে কেউ একজন হাঁচি দিলেও সেক্ষেত্রে বলতো যে প্রেসিডেন্টস রুল চাই। আর এইরকম একটা এত বড়, ঠিক মানে 21শে জুলাই 1993 সালে যে ঘটনা ঘটেছিল, তার পুনরাবৃত্তি হতে পারতো। আগের দিন কেউ মারা যায়নি, এইটা হচ্ছে ব্যাপার। বাট উই ওয়ার লিঞ্চড, they attempted to lynch us, they attempted to hack us to death, এটা ক্লিয়ার একদম।
কিন্তু বিজেপির অনেকে বলছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বারুইপুর কাণ্ডের প্রতিবাদে সবুজ মোমবাতি নিয়ে মিছিল করেছেন, বা এই যে ছাত্র যুবদের যে যে মিছিল সবটাই নাটক, কারণ নাকি আরজি করার সময় সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি, তিনি নাকি বলেছিলেন এই উৎসবে কারণে ফিরুন, তাই বলছে যে এটা নাটক। উৎসবে ফিরুন কথাটা কখন বলেছিলেন? দুর্গাপুজোর সময়। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তো অভয়ার বাড়িতে গেছে। এটা অভয়ার মাকে জিজ্ঞেস করুন না, তিনি তো এখন মাননীয় বিধায়ক। অভয়ার মা রত্না দেবনাথ তিনি তো বলে দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে গেছেন কিনা, এবং সেটা তো রেকর্ডেড আছে। তিনি বাইরে বেরিয়ে এসে কথা বলেছেন, তিনি মা বাবার সাথে কথা বলেছেন পুরো জিনিসটা। এবং সব থেকে বড় কথা, 24 ঘন্টার মধ্যে মূল এবং একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন করেছে। পরবর্তীকালে জিনিসটা সিবিআই এর আন্ডারে যায়, সিবিআই কিন্তু অ্যাডিশনাল কিচ্ছু করতে পারেনি, আজ অবধি করতে পারেনি। এবং সেটা রত্না দেবনাথও এখনো বলছে যে কিছুই হয়নি, কোনো মানে দেয়ার হ্যাজ বিন নো হেডওয়ে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের পক্ষ থেকে যা যা করণীয় ছিল সে সময় তারা করেছেন। তারপরেও যেহেতু সেটা একটা হসপিটাল, একটা গভর্নমেন্ট হসপিটালে হয়েছে, তার জন্য সরকারের দায় বর্তায়, সেটা সেই দায় আমরা অস্বীকার আজও করি না, আজও করি না। সেই সময় নিশ্চয়ই কিছু জায়গায় কিছু প্রশাসনিক ভুলও হয়েছিল, যেরকম ধরুন প্রিন্সিপালকে ট্রান্সফার করা, সেটা না করে তাকে সাসপেন্ড করা উচিত ছিল, এইগুলো হচ্ছে ভুল। কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি এই ঘটনাটা দেখেন যে বারুইপুরে যেটা ঘটেছে, সেখানে মূল সাক্ষী যেই ব্যক্তি, তাকে এনকাউন্টার করা হলো। যেখানে আমরা একজনের নাম পাচ্ছিলাম, যখন রিকনস্ট্রাকশন অফ দ্য ক্রাইম হচ্ছে, তখন আমরা একজনের নাম পেলাম রাজা বলে। কে সেই রাজা আমরা জানতে পারলাম না। সেই কথোপকথনে উঠে এসছে সে একজন অটো চালক, এবং সেখানকার আশেপাশে সিসিটিভি ঘাঁটলে তার ছবি সেখানে পাওয়া যাবে, এবং সে পার্টির সাথে কানেক্টেড। এই এতগুলো কথা এলো, তারপরেই কিনা মূল সাক্ষী তাকে মানে হ্যাজ বিন ডান অ্যাওয়ে উইথ। তো সেই জিনিসটাকে, এই যে খরচ করার কথাটা বলা হচ্ছে, তো খরচ মূল অভিযুক্তকে করুন, মূল সাক্ষীকে কেন? রাজসাক্ষীকে খুন করে রাজাকে বাঁচানোর চেষ্টা, কে সেই রাজা? এই প্রশ্নটা তো মানুষ করছে, আমি করছি না, মানুষ করছে এই প্রশ্নটা যে রাজা কে। এবং সেখানে তো এরকম অভিযোগ এসছে যে শান্তনু মণ্ডল নামে সেখানকার একজন মণ্ডল সভাপতি, সে তো বাঁচাতে গেছিল যারা 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 অভিযুক্ত ছিল পুলিশের কবজা থেকে, তাদেরকে বাঁচিয়ে রেহাই করতে গেছিল। ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে, বা একজন মানে আপনি বলুন না, একজনকে লিঞ্চ করা হলো, লিঞ্চ করে মেরে দেওয়া হলো একজন অভিযুক্তকে, তো সেইটাও তো হওয়ার কথা নয়। দে শুড বি আন্ডার পুলিশ কাস্টাডি, আন্ডার কাস্টাডি, আন্ডার জুডিশিয়াল কাস্টাডি। সেই জায়গায় দাঁড়িয়ে একজনকে লিঞ্চ করে মেরে দেওয়া হলো, গণপিটুনিতে সে মারা গেল, একজন রেপিস্ট, আর একজনকে পুলিশ এনকাউন্টার করে দিল। এই এনকাউন্টার জাস্টিস, এটা তো কোনো জাস্টিস নয়। আমরা তো এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে আমরা তো সমর্থন করতে পারি না। আমরা চাইবো তাদের তাদের বিরুদ্ধে এভিডেন্স এনে জুডিশিয়ালি সেটা একটা নিষ্পত্তি হোক, এবং তাদেরকে ফাঁসির কাঠে ঝোলানো হোক। আমরা ফাঁসি চাই, প্রপার একটা ক্যাপিটাল পানিশমেন্ট চাই। আমরা কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আমরা এই জিনিসটা, আমরা তো নই, আমরা তো কোনো ওই মিডল ইস্টের কোনো কান্ট্রি নই। আমরা তো মিডল ইস্টের কান্ট্রি নই, আমরা তো একটা সভ্য সমাজ। সেই সভ্য সমাজকে শান্ত বাংলাকে অশান্ত করা, বা এরকম একটা মানে মধ্যযুগীয় পন্থার দিকে নিয়ে যাওয়া, এটাকে আমরা সমর্থন করতে পারছি না। কি করে বুঝলেন যে ওখানে যতজন ছিল যারা আক্রমণ করেছিল হ্যাঁ, আপনাদের ওপর, তারা প্রত্যেকেই বিজেপির লোকই ছিল? কারণ এখানে যেটা আপনি নিজেও বললেন যে সাধারণ মানুষ, বলা হচ্ছে যে সাধারণ মানুষ ঢুকেছে, ঢুকে তৃণমূল যে প্রতিবাদটা করছে সেটা তারা চাইছে না, তাই জন্য তারা মাঝখানে এসে পুরো মিছিলটাকে ভণ্ডুল করতে দুটো চেয়েছে। কথা। এক হচ্ছে যে প্রথমত তারা বিজেপি স্লোগান দিচ্ছিল, জয় শ্রীরাম বলছিল। তারা মানে আরো অনেক কিছু, প্লাস মিডিয়াতে এসে অনেকে বলেছে যে আমরা এখানে মমতাকে ঢুকতে দেবো না, আমরা এই সেই, মমতা তখন কোথায় ছিল, এখন কেন বলছে। তো তাদের ভাষ্য থেকে বোঝা যাচ্ছে যে তারা বিজেপির কর্মী সমর্থক অথবা ভাড়াটে গুন্ডা, যেটাই বলেন, তারা বিজেপি পন্থী, এইটুকু ক্লিয়ার। আর দ্বিতীয় কথা হচ্ছে, গত 2 মাস ধরে তৃণমূল কংগ্রেস হেরে গেছে বা হারানো হয়েছে, গত 2 মাস হয়ে গেল। 2 মাস ধরে আমি মানে এত জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কলকাতা, আমার জেলা, আমার শহর, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কোথাও কেউ অ্যাটাক করলো না। এক জায়গাতে গেছি, একটা রাজনৈতিক কর্মসূচিতে গেছি, তখন আমাদের ওপর অ্যাটাক হবে, সেইখানের মানুষই শুধুমাত্র খেপে উঠলো। এগুলো শুনুন, এই কথাগুলো যারা বলছে না, তারা মানে মনে করে মানুষের বুদ্ধি নেই। তাদের নিজের যেহেতু আইকিউটা সিঙ্গেল ডিজিটের, তারা মনে করে মানুষও কিছু বোঝে না, মানুষ সব বুঝছে। এবং মানুষ মানে তিতিবিরক্ত হয়ে যাচ্ছে। আমি তো বলছি, বিজেপির লোকে আমাকে ফোন করে যদি আমার খোঁজ নিতে পারে, কংগ্রেসের লোকে ফোন করে খোঁজ নিতে পারে, তাহলে বুঝুন মানুষ কতটা বিরক্ত হচ্ছে। যারা এই ছবিগুলো দেখছে, যারা আমাকে সেই সময় দেখছে যে প্লিডিং ফর মানে রেস্কিউ, সেই
ছবিগুলো তো মানে বিজেপির কিছু মানুষ, কিছু স্যাডিস্ট লোক, তারা এটা থেকে প্লেজার পেতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ তো মনে করছে এটা লজ্জা, এটা গণতন্ত্রের লজ্জা। তারা তো এটাই বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা করে তারা যেটা চাইছে, আমাদের উপর দুটো ডিম বৃষ্টি করবে এবং আমরা ঘরে বসে যাব, সেটা তো হবার নয়। এটা তারা ভুল করছে, এখানেই তারা ভুল করছে। আমরা মমতা ব্যানার্জির দলটা করি, মমতা ব্যানার্জিকে দেখে শিখেছি। মমতা ব্যানার্জিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, তারপরে তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তারপরে তিনি রাজ্যের 3বারের মুখ্যমন্ত্রী। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমরা তো অনেক ক্ষুদ্র এবং আমাদের পলিটিক্যাল জার্নি মোটামুটি স্টার্টিংয়ে, ঠিক আছে? তো আমরা তো এটা তো ফাইট করবই, এবং আমরা কখনো বলবো না যে এদেরকে আমরা সরকার থেকে আমরা মানে নিক্ষেপ করব। এদের 5 বছর থাকতে হবে এবং আমাদের এই অ্যাজিটেশন এদের ফেস করতে হবে। আমরা এই একটা একটা যে একটা মিছিল করলাম, সেটা ওরা দুটো ডিম মারলো আর আমরা ঘরে বসে যাবো, এটা যদি তারা ভেবে থাকে, মূর্খের স্বর্গে বাস করছে। তৃণমূল এবার কি পদক্ষেপ নেবে এরকম একটা ঘটনার বিরুদ্ধে? দেখুন, তৃণমূল কংগ্রেস কি পদক্ষেপ নেবে সেটা পার্টি হাইকমান্ড নিশ্চয়ই ডিসাইড করছে। এরকম একটা যখন মানে জঘন্যতম ঘটনা যখন তারা ঘটিয়েছে, ব্যক্তিগতভাবে আমি যেহেতু আহত, আমি সেই জন্য আজকে গত 1.5 দিন আমি সেরকম কিছু করতে পারিনি, বাট আজকে আমি পুলিশের কাছে একটা কমপ্লেন্ট করেছি, আমি আপনাদের দেখাতে চাইবো সেটা। আমি আজকে একটা কমপ্লেন্ট আমি ফাইল করেছি পুলিশের কাছে, এবং সেই জিনিসটা আমি এই কমপ্লেন্টটা আমি চাইবো যেন এটা এফআইআর হিসেবে লজড হয়। এবং আমি সেখানে বলেছি যে কিছু আননোন ব্যক্তিত্ব, এই যে যারা মেরেছে, এই যে এই মব ভায়োলেন্সের আমি শিকার হয়েছি, সেখানে মানে অ্যাগ্রিভেটেড অ্যাসল্ট হয়েছে আমার উপর অ্যাটেম্প টু মার্ডার হয়েছে, সেটা আমি পুলিশকে জানিয়েছি। আমি চাইবো যেন পুলিশ প্রশাসন প্রপার আইনত ব্যবস্থা নেয়। সেটা যদি না হয় তো তাহলে আমাদের কোর্টে মুভ করতে হবে। এখনো অবধি কি কাউকে অ্যারেস্ট করা হয়েছে? আমি জানি না, সেই খবর আমার কাছে নেই, সেটা আমি মিডিয়ার থ্রুতেই হয়তো জানতে পারবো সেটা কাকে অ্যারেস্ট করা হয়েছে, কেন হয়েছে। আমরা তো বিভিন্ন মানুষকে চিহ্নিত করতে পেরেছি। আপনারা যদি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পেজে যান বা আমাদের আইটি উইংয়ের পেজে যান, সেখানে আপনারা দেখবেন আমরা গোল গোল করে মানুষের মুখ আমরা চিহ্নিত করেছি। আমরা তাদের নাম হয়তো জানি না, বা তাদের ফেস হ্যাজ বিন আইডেন্টিফাইড। মিডিয়া ওখানে যথেষ্ট পরিমাণে ছিল এবং সেখানে সিসিটিভি দেখলে পাওয়া যাবে, এবং পুরো ব্যাপারটা তো পুলিশের সামনে হয়েছে। পুলিশ একটা জায়গা অবধি তারা আমাদের মানে চেষ্টা করেছিল রক্ষা করার, পারেনি, তারাও ওভার পাওয়ার্ড হয়েছে। আমি তাদেরকে দোষ দিচ্ছি না, যে পুলিশরা সেখানে ছিল তাদের যদি লাঠিচার্জ বা মানে ওপেন ফায়ারিং করার যদি তাদের ওপরে কোনো নির্দেশ না থাকে, তাহলে তারা কি করে সে কাজ করবে, সেটা তারা করতে পারেনি। তারা ছত্রভঙ্গ করতে পারেনি গুন্ডা বাহিনীকে, কিন্তু ঠিক আছে, তারা তাদের মতো চেষ্টা করেছে প্রথম দিকে। তারপর যখন ডিম বৃষ্টি হচ্ছিল বা জল ছেটানো হচ্ছিল, তখন তারা আর পারেনি, সেই জায়গাটা। আচ্ছা, এই ঘটনাটা হওয়ার পরেই দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে যখন মিডিয়া ছিল, সবাই ছিল, তখন তিনি মিডিয়াকে সরিয়ে দিচ্ছিলেন, তিনি রেগে গিয়ে মিডিয়াকে সরিয়ে মমতা দিচ্ছিলেন এবং বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সাথে কথা বলবেন? তার দলেরই একজন লোককে তিনি চড় মারেন, এটা দেখা যায়। চর না, সেই জায়গাটা থেকে তিনি সরিয়ে দিচ্ছিলেন, তো সেই জায়গাতে কাউকে মানে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কোনো ক্যামেরা পার্সন বা কোনো জার্নালিস্টের গায়ে হাত না লাগে। তো তিনি মানে আমাদের যেই ভলেন্টিয়ার সেখানে সরাচ্ছিলেন আর কি, তিনিও রাস্তা ক্লিয়ার করারই চেষ্টা করছিলেন। এবং আপনি তার নিজেরই বয়ান পেয়ে যাবেন যে সে বলছে যে মমতাদি যদি আমার গায়ে হাত লেগে থাকে, সেটা আমার আশীর্বাদ, সেটা আমার স্নেহের পরশ। এটা সবাই বলছে। আমারও যদি দিদি যদি আমার গালে যদি এরকম হাত দিয়ে দেয়, বা আমাদের কোনো নেতৃত্ব কেউ যদি মানে কথায় কথায় এই এরকম করে যদি বলে, এটা একটা স্নেহের পরশ। এটাকে নিয়ে যারা বলছে তারা বলতে পারে, তারা যা খুশি বলতে পারে। যিনি মানে সেটি একটা করেছেন বা যার উপরে হয়েছে, তাদের যদি কোনো বক্তব্য না থাকে, মানে সেই ব্যক্তি কি বলেছে যে আমার লেগেছে, আমার চড় মেরেছে গো, আমার লেগেছে, এই ধরনের ন্যাকামি বিষয়গুলো নিয়ে বিজেপি অ্যাকচুয়ালি মানে সাইড ট্র্যাক করার চেষ্টা করছে। তারা দুটো জিনিস, এক হচ্ছে এরকম একটা গ্যাং রেপ অ্যান্ড মার্ডার হলো একটা বাচ্চা মেয়ের, সেই জিনিসটা তারা সেখানে জাস্টিস দিতে পারছে না। তার উপরে এরকম একটা মানে হিংস্র মব ভায়োলেন্স যেটা সংগঠিত করেছে বিজেপি, এটা আমার অ্যাকিউজেশন যে এটা সংগঠিত করেছে বিজেপি, স্টেট স্পন্সর্ড। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে সেটাকে তারা আড়াল করার জন্য মমতাদি সেই সময় অ্যাজিটেটেড হয়ে মানে সবাইকে সরানোর চেষ্টা করছিল, সেটাকে তারা তুলে ধরছে। এইসবে কিছু মানে নেই। ট্রু নিউজ বাংলার সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনি যে এফআইআরটা করেছেন ওটা একবার জাস্ট দেখাবেন।